তো দর্শক, ফলতার রিপোলিং হয়ে গেছে। কালকে আমরা রেজাল্টও পেয়ে গেছি, যেখানে মোটামুটি কিন্তু যেটা দেখা যাচ্ছে যে বিজেপির প্রার্থী 1,09,000-এর উপরে ভোটে কিন্তু জয়লাভ করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে শম্ভুনাথ কুর্মী, সেটা হচ্ছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, প্রায় কিন্তু 40,000-এর উপরে ভোট পেয়েছে। তৃতীয় স্থানে রয়েছে কংগ্রেসের প্রার্থী আব্দুর রাজ্জাক মোল্লা, 10,000-এর উপরে ভোট পেয়েছে। অ্যান্ড চতুর্থ স্থানে চলে এসছে আমাদের সেই জাহাঙ্গীর বাবু পুষ্পা, যিনি শেষ মুহূর্তে কিন্তু এই ইলেকশনটাকে উইথড্র করে নিতে চেয়েছেন তার নাম, এবং লাস্টের দিকে তাকে আর দেখা যায়নি। এবং তার যে বস মালিক অভিষেক ব্যানার্জিকেও কিন্তু ফলতার ইলেকশনে কোনো রকম কোনো ধরনের ক্যাম্পিং করতেও দেখা যায়নি। তো এই অ্যাসেম্বলিটা একটা খুব গুরুত্বপূর্ণ এবারের আমাদের যে বিধানসভার ভোট গেল, কারণ ফলতার ইলেকশনটাই কিন্তু অ্যাকচুয়ালি বাংলার মানুষের কাছে ডায়মন্ড হারবার মডেলটা কী ছিল সেটা জানবার একটা উপায় ছিল, যেখানে অভিষেক ব্যানার্জি নাকি 1.5 লক্ষের উপরে কিন্তু লোকসভা ভোটে ফলতা অ্যাসেম্বলির থেকে লিডিং নিয়েছে, এবং টোটাল ডায়মন্ড হারবার থেকে 7 লক্ষের উপরে ভোটে কিন্তু জয়লাভ করেছে। তো এই ফলতা অ্যাসেম্বলি এতটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, খোদ প্রধানমন্ত্রীও কিন্তু কালকে ফলতার রেজাল্ট বেরোনোর পরে তিনিও কিন্তু টুইট করেছেন। তবে ফলতার রেজাল্ট থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা বুঝতে পারছি বা যেটা নিয়ে রাজনৈতিক চর্চা চলছে, সেটা কিন্তু হচ্ছে তৃণমূলের অস্তিত্ব। আদৌ তৃণমূল কি পশ্চিমবঙ্গে অ্যাজ এ পলিটিক্যাল একটা দল হিসাবে কি এক্সিস্ট করবে কিনা দেখুন, এবং ভাইপোর পলিটিক্যাল কেরিয়ার কি হবে। একটা জিনিস এই রেজাল্ট থেকে বোঝা যাচ্ছে, মানুষ কিন্তু তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে, মমতা ব্যানার্জিকে প্রত্যাখ্যান করেছে, অভিষেক ব্যানার্জিকেও কিন্তু অ্যাজ এ লিডার বাংলার তৃণমূলের যারা কর্মী, তৃণমূলের যারা নেতারা রয়েছেন, তারাও কিন্তু তাকে একসেপ্ট আর করছে না। সেটা কিন্তু জলের মতন পরিষ্কার। আজকে বিভিন্ন যদি আমরা নিউজের দিকে তাকাই, তৃণমূলের যারা বর্ষিয়ান নেতারা রয়েছে তারা কিন্তু বিক্ষুব্ধ। তারা কিন্তু অভিষেক ব্যানার্জির যে ঔদ্ধত্য এবং অভিষেক ব্যানার্জি আইপ্যাকের মাধ্যমে যেভাবে এই দলকে পরিচালনা করছিলেন, সেটাকেই কিন্তু এই ইলেকশনে তৃণমূলের যে ভরাডুবি, সেই অভিষেক ব্যানার্জি অ্যান্ড অভিষেক ব্যানার্জির যে আইপ্যাক, সেটাকে কিন্তু দায়ী করছে। সুতরাং ভাইপো এখন কি করবে সেটা কিন্তু রাজনীতির ফিল্ডে একটা বড় প্রশ্ন। অভিষেক ব্যানার্জিকে কিন্তু খোদ তৃণমূলের অন্দরেই আর নেতা হিসাবে কেউ মানতে চাইছে না। অ্যান্ড মমতা ব্যানার্জির তো বয়স হয়ে গেছে, তিনি এখন হয়তো ওই ফেসবুকেই মাঝে মাঝে আসবেন, ফেসবুকেই মাঝে মাঝে রাজনৈতিক বক্তব্য দিবেন। এর বাইরে হয়তো তিনি আর বিশেষ কিছু এই তৃণমূল দলটাকে নিয়ে কার্যক্রমে যাবেন না। বাট ভাইপোকে কিন্তু তিনি এখনো এস্টাবলিশ করতে কোনো কসুর ছাড়ছেন না। ইতিমধ্যে কাকুলি ঘোষ দস্তিদার, বর্ষিয়ান নেতা, তিনি জেলার যে সভাপতিত্ব সেখান থেকে কিন্তু রিজাইন করেছেন, এবং তিনি কিন্তু অভিষেক ব্যানার্জি এবং আইপ্যাক নিয়েও কিন্তু তুলোধনা করেছেন এক কথায় বলতে গেলে। সুতরাং এই প্রেক্ষাপটে সিপিএমের যা রেজাল্ট এখানে দেখলাম, অল্টারনেটিভ অপোজিশন দল হিসাবে কিন্তু মানুষ আগামী দিনে এই তৃণমূল দলটাকে প্রত্যাখ্যানের দিকেই যাবে। তাতে কিন্তু সিপিএমের দিকে কিন্তু মানুষ, যেগুলো বিজেপি বিরোধী যে ভোটটা থাকবে, যে শক্তিটা থাকবে, তারা কিন্তু সিপিএম বা কংগ্রেস এই দুটো দলের দিকে কিন্তু আগামী দিনে ঝুঁকতে পারে। সো অপোজিশন দল হিসাবে তৃণমূল বর্তমানে এক্সিস্ট করলেও আমার মনে হয় আগামী দিনে কিন্তু সিপিএম এবং কংগ্রেস এই দুটো দলই কিন্তু আমার মনে হয় রাজ্য রাজনীতিতে বিরোধী শক্তি হিসাবে আগামী দিনে উঠে আসবে। অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন, আপনারা কি ভাবছেন এই 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 ভাইপো বা এই তৃণমূলের কি আগামী ভবিষ্যৎ পশ্চিমবঙ্গে রয়েছে, রাজনৈতিক ভবিষ্যৎ কি রয়েছে সেটা নিয়ে। আরেকটা যেটা বিষয় আলোচনা করব সেটা কিন্তু হচ্ছে শুভেন্দু অধিকারীর এই যে জনতার দরবার, এই জনতার দরবার কিন্তু ইতিমধ্যে একটা ব্যাপক সাড়া ফেলেছে। কারণ
গত 15 বছর এই বাংলার মানুষ তারা কিন্তু দেখেছেন যে মুখ্যমন্ত্রীর সাথে কোনোভাবেই কিন্তু সাধারণ মানুষ তো দূরের কথা, তার নিজের দলের নেতা নেত্রীরাই দেখা করতে পারতেন না। সেরকম একটা পরিস্থিতি কিন্তু সেখানে আগাগোড়াই ছিল। তো সেই ক্ষেত্রে শুভেন্দু অধিকারী এই জনতার দরবারে কিন্তু যেটা করছে, যেখানে সাধারণ মানুষ সরাসরি তার সাথে তাদের যে অভিযোগ, তাদের যে সমস্যা, সেগুলো কিন্তু একদম রাজ্যের যে প্রশাসনিক প্রধান তার কাছে, তার টেবিলে কিন্তু জানাতে পারছে। অ্যান্ড সব থেকে যেটা ভালো দিক এই যে জনতার দরবারে, সেটা কিন্তু হচ্ছে এই 15 বছরে আমরা কিন্তু দেখেছি যে এরকম অনেক ঘটনা রয়েছে যেটা কিন্তু নিচু স্তর থেকে উপরের স্তরে পর্যন্ত কিন্তু সেই খবর বা নিউজ, সেই ঘটনা কিন্তু পৌঁছানো, প্রশাসনের যে উচ্চপদস্থ যেই জায়গাটা, সেখানে কিন্তু সেই খবর বা নিউজগুলো পৌঁছায় না, মানুষের অসুবিধা বা গ্রাউন্ড লেভেলে কি হচ্ছে। সুতরাং এই শুভেন্দু অধিকারীর এই জনতার দরবার কিন্তু শুভেন্দু অধিকারীকে সরাসরি জনগণের সাথে এই যে ইন্টারাক্ট করার যে একটা রাস্তা খুলে দিয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু একদম নিচু স্তরে কি রয়েছে, নিচু স্তরে মানুষের মনের কি প্রভাব, মানুষের মনে কি চাহিদা রয়েছে, মানুষ কি চাইছে, সেটা কিন্তু শুভেন্দু অধিকারীকে এই রাজ্যকে পরিচালনা করার ক্ষেত্রে বা রাজ্যকে আরও উন্নত করার ক্ষেত্রে, ডেভেলপ করার ক্ষেত্রে আগামী দিনে যে সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তগুলো নিতে কিন্তু দারুণভাবে সাহায্য করবে। তো ইতিমধ্যে আজকে দ্বিতীয় দিন, আজকেও কিন্তু সল্টলেকে শুভেন্দু অধিকারী জনতার দরবারে ছিলেন। সেখানে আমরা দেখেছি প্রচুর চাকরি হারা যারা রয়েছেন তারা এসছেন, এবং অনেক বৃদ্ধ মানুষ তারাও কিন্তু সেখানে এসছেন। একটা ছোট্ট ভিডিও ক্লিপ আপনাদেরকে আমি পাশাপাশি শেয়ারও করব, যেখানে আপনারা দেখতে পারবেন যে মানুষ কিন্তু শুভেন্দু অধিকারীর এই যে পদক্ষেপ, সেটাকে কিন্তু দারুণভাবে অ্যাকসেপ্ট করছে। এবং শুভেন্দু অধিকারী কিন্তু বাংলার মানুষের পালস, বাংলার মানুষ কি চাইছে এবং বাংলার মানুষের জন্য আগামী দিনে কোন কাজগুলো প্রায়োরিটি বেসিস করা উচিত, বা নিচু তলায় কোনো স্ক্যাম, কেলেঙ্কারি, তোলাবাজি, নেতাদের একটু নিম্ন স্তরের নেতাদের কোনো দাদাগিরি চলছে কিনা, সেই পালস বুঝতেও কিন্তু শুভেন্দু অধিকারী এই জনতার দরবারে যে তিনি কার্যক্রমটা করছেন, সেটা কিন্তু দারুণভাবে ওনাকে হেল্প করবে। এবং তিনি যদি এই কার্যক্রমটা চালিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু সত্যি বাংলার মানুষ অনেক বছর পরে একদম প্রশাসনের শীর্ষকর্তাকে তাদের যে সমস্যা, তাদের যে অসুবিধে, সেগুলো কিন্তু সরাসরি জানানোর সুযোগ পাবে। সেটা কিন্তু আমি বলবো রাজ্যর ক্ষেত্রে বা রাজনীতির ক্ষেত্রে একটা খুব দুরন্ত, অভূতপূর্ব পদক্ষেপ। তার জন্য কিন্তু শুভেন্দু অধিকারীকে আমাদের প্রত্যেকের ধন্যবাদ দেওয়া উচিত, এবং আমরা আশা করব তিনি এই কার্যক্রমটা চালিয়ে যাবেন, যাতে বাংলার মানুষ সরাসরি বাংলার মুখ্যমন্ত্রীকে তাদের সমস্যা, তাদের অসুবিধের কথা তুলে ধরতে পারে।